আসসালামু আলাইকুম। দেশ চিন্তা বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হলো কৃষি জিডিপির প্রবৃদ্ধি কি অন্য দুটি খাতের তুলনায় অধিক অনিশ্চিত। আপনারা জানেন বাংলাদেশে কৃষি জিডিপির তিনটি খাত রয়েছে। একটি হলো কৃষি, একটি হলো শিল্প এবং আরেকটি হলো সেবা, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এবং সার্ভিস। আমরা আজকে এই তিনটি খাতের একটু তুলনা করব। তুলনা হলো যে কোনটির অনিশ্চিত। এখানে তিনটি খাত রয়েছে। এই তিনটি খাতের জিডিপির আবার তিন ধরনের প্রবৃদ্ধির হার রয়েছে। বার্ষিক প্রবৃদ্ধি। আমরা মূলত আজকের এই ভিডিওতে এই তিনটি খাতের বার্ষিক প্রবৃদ্ধির তুলনা করব এবং আমরা দেখব যে কোন খাতটি অধিক অনিশ্চিত। অনিশ্চিত মানে হলো আনস্টেবল বা ইনস্টেবল, মানে অস্থির, ভলেটাইল। কোনটা বেশি ভলেটাইল, কোনটা কম ভলেটাইল। ভলেটাইল মানে হলো অনিশ্চিত, অথবা আরেক ভাষা আমরা বলতে পারি যে ভলেটাইলের অর্থ হলো অস্থির। অস্থির। আমরা এই গ্রাফটায় আসি। এই গ্রাফটা এর আগে ভিডিওতে আমরা দেখেছি। এটা হলো বাংলাদেশের টোটাল জিডিপির একটা রেখাচিত্র বা ট্রেন্ড 1960 থেকে 2022 সাল পর্যন্ত। এই গ্রাফে আবার একটু প্রজেকশনও করা হয়েছে যে এখানে যেভাবে বেড়েছে, জাস্ট এই কার্ভটাকে যদি আমরা লম্বা করে দিই তাইলে 2030 সালে বাংলাদেশের জিডিপির আকার কত হবে এখান থেকে বোঝা যায়। ইকোনমিস্টরা বলছেন যে 2030 সালে বাংলাদেশের জিডিপির আকার হবে 700 বিলিয়ন ইউএস ডলার, আর যেটা 2022 সালে ছিল 460.2 বিলিয়ন ইউএস ডলার। এখন বাংলাদেশের জিডিপির এই যে গ্রোথ রেট অনেক ভালো। কেন ভালো? এর মূলে কি কি ফ্যাক্টর আছে দেখেন, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এগুলো আমরা পরের আর একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আমরা পরের এই গ্রাফে যাই। এই গ্রাফে বাংলাদেশের যে জিডিপি, এটার গ্রোথ রেট ট্রেন্ড দেখানো হচ্ছে। এই যে এই নীল রঙের যে গ্রাফটা, এটা হলো বাংলাদেশের জিডিপির গ্রোথ রেট। এবং দেখেন এই 2002 থেকে 2007 পর্যন্ত এই যে এই সময়টা কিন্তু কনসিস্টেন্ট ছিল বাংলাদেশের জিডিপির গ্রোথ রেটটা। কিন্তু পরে ডিস্টার্ব করেছে 2007-08 সালের এই বিশ্ব অর্থনৈতিক মন্দা। এটা সব দেশেরই ক্ষতি করেছে, বাংলাদেশের এত ক্ষতি হয়নি। আমাদের এগ্রিকালচার বাংলাদেশের জিডিপির গ্রোথটাকে অনেকটা ঠিক রাখতে সাহায্য করেছে। কিন্তু বিশ্বমন্দা চলে যাওয়ার পরে এটা হলো 2010 থেকে 2018-19 এই সময় দেখেন বাংলাদেশের জিডিপির গ্রোথ রেটটা বেড়েছে, কনসিস্টেন্টলি বেড়েছে, অবিচ্ছিন্নভাবে বা অবিরতভাবে বেড়েছে। আরেকটা দুর্যোগ আসছিল 2019-20 সালের কোভিড-19। এই সময়ে আবার বাংলাদেশের জিডিপির গ্রোথ রেট অনেক কমে গেছে, 3.65% নেমে আসছিল। যাক, পরবর্তীকালে আমরা কোভিডের যে দুর্গতিটা, এটা আমরা কাটিয়ে উঠতে পেরেছিলাম এবং আমাদের জিডিপি রেট আবার বেড়েছে। ডান পাশে আমি যে কথাগুলো বলেছি এগুলোই এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আমাদের যে জিডিপির তিনটা খাত আছে, ইন্ডাস্ট্রি, তারপরে কৃষি এবং সার্ভিস,
এই তিনটা খাতের জিডিপির গ্রোথটা গ্রাফ, সাথে আছে অ্যাভারেজ যে জিডিপির গ্রোথ রেট আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম ওইটার। তো এখানেও দেখেন রিফ্লেকশনটা আছে, এটা হইল বিশ্ব অর্থনৈতিক মন্দার রিফ্লেকশন, কমে গেছে, আর এটা হলো কোভিড-19 রিফ্লেকশন। তো এটা আলোচনা করতে গেলে বা বুঝতে গেলে আমাদের একটু বার্ষিক প্রবৃদ্ধির সংজ্ঞাটা জানা দরকার। সংজ্ঞাটা হলো এই, আমার গত বছর 100 টাকা ছিল, এই বছর কত টাকা হলো? 100 টাকা ছিল, এই বছর যদি 108 টাকা হয়, 8 টাকা যদি ইনকাম হয়, তাইলে আমরা বলবো আমাদের বার্ষিক প্রবৃদ্ধি 8%, 8 টাকা বেড়েছে 8%। সে যাক, এর সাথে বেশি আর চিন্তা করার দরকার নেই। তো এখন আমরা যদি এভাবে সোজা রেখা টানতে পারি, তাইলে কিন্তু আমরা এগুলাকে বেটার বুঝবো। মাঠের ডাটা এরকমই হবে, কিন্তু আসলে ডেটাটা অরিজিনালি কীরকম ছিল এটা বুঝতে গেলে রিগ্রেশন অ্যানালাইসিস করতে হবে। রিগ্রেশন অ্যানালাইসিস করলে এই লাইনগুলো আমরা পাবো। দেখেন এই যে এইটা হলো রিগ্রেশন লাইন, এই তিনটা সেক্টর, এটা হলো এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এবং সার্ভিস। এই যে লাল লাইন যেটা, এটাকে বলা হয় রিগ্রেশন লাইন। আর এগুলো হলো ওই ডেটাগুলা, এই ডেটাগুলো 2002 সাল থেকে 2022 সাল পর্যন্ত। এখন রিগ্রেশন করে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে এখানে যে এক্স অ্যাক্সিসে বছর আছে, ওয়াই অ্যাক্সিসে একটা সেক্টর আছে, এদের সাথে সম্পর্কটা কি? মানে এই যে এই এগ্রিকালচার, এটা বছরের উপরে কতটুকু নির্ভরশীল, কতটুকু নির্ভর করে, এই একটা কথা। আবার এটা অন্যভাবেও বলা যায় যে প্রতি বছর, যেমন এগ্রিকালচার, প্রতি বছরের জন্য এগ্রিকালচারের জিডিপির গ্রোথ রেট কত ইউনিট বেড়েছে। প্রতি বছরের জন্য এগ্রিকালচারের জিডিপি গ্রোথ রেট কত পার্সেন্টেজ পয়েন্ট বেড়েছে। ইকোনমিস্টরা এভাবেই বলেন। যেমন নাকি এখানে দেখেন একটা ফর্মুলা আছে, এটাকে বলা হয় রিগ্রেশন লাইনের ফর্মুলা, লিনিয়ার রিগ্রেশন মডেল, y is equal to ax plus minus b, এভাবে এটা বলে। 0.015, তার মানে প্রতি বছরে এগ্রিকালচারের গ্রোথ রেট 0.1015% পয়েন্ট বেড়েছে। ইন্ডাস্ট্রির 0.108, ইন্ডাস্ট্রি দেখেন এটার প্রায় 8 গুণ 9 গুণ বেড়েছে। এদিক থেকে ইন্ডাস্ট্রির গ্রোথ রেটটা খুব ভালো। সার্ভিস, এইটার যে গ্রোথ রেটের, যে প্রতি বছরের যে গ্রোথ রেট, এটা এগ্রিকালচারের সাথে খারাপ। সে যাক, এখানে এগ্রিকালচার সার্ভিসের সাথে এখানে ভালো আছে, এটা আমরা বুঝতে পারি আর কি। সে যাক, আমরা এখানে আর একটা স্লাইডে চলে যাই। এইটাকে বলা হয় যে কোরিলেশন অ্যানালাইসিস বা কোরিলেশন ম্যাট্রিক্স। কোরিলেশনটা হলো যে একটা প্যারামিটারের সাথে আর একটা প্যারামিটারের সম্পর্কটা কীরকম। আমাদের এখানে 3টা সেক্টর আছে, এই 3টা সেক্টরের মধ্যে এক একটার সাথে আর একটা সম্পর্ক কীরকম। সম্পর্কটা 2 রকম হইতে পারে, একটা হলো পজিটিভ সম্পর্ক আর একটা নেগেটিভ সম্পর্ক। এখন ধরেন এগ্রিকালচার জিডিপি যদি বাড়ে বা জিডিপির গ্রোথ রেট যদি বাড়ে, সেই সাথে যদি ইন্ডাস্ট্রি বাড়ে, তাহলে আমরা বলবো যে সম্পর্কটা পজিটিভ। আর যদি দেখি যে এগ্রিকালচারের জিডিপি বেড়েছে, ইন্ডাস্ট্রির জিডিপি কমেছে, অথবা ইন্ডাস্ট্রির জিডিপি বেড়েছে, এগ্রিকালচার জিডিপি কমেছে, অপোজিট যদি হয়, তখন আমরা বলি এটাকে নেগেটিভ। তাহলে দেখেন এই যে এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি, এই দুইটার এই কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু হইল -0.092। এটার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 1। এখন 1 যদি হয় আমরা বলি স্ট্রং, আর যদি 1 কখনো হয় না, আর 1-এর থেকে যত কমবে আমরা বলি উইক, আর নেগেটিভ মানে বৈপরীত্য। এখন এটা 1 তো নেগেটিভ, এরপর আবার উইক,
এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক। আর ইন্ডাস্ট্রির সাথে সার্ভিসের দেখেন, ইন্ডাস্ট্রির সাথে সার্ভিসের যদি সম্পর্ক আমরা দেখি, এখানে হইল 0.11, এটা হইল আর ভ্যালু, আর হইল কোরিলেশন কোএফিসিয়েন্ট। এইটা কিন্তু পজিটিভ। তার মানে ইন্ডাস্ট্রির জিডিপির গ্রোথ রেট যদি বাড়ে, সার্ভিসের গ্রোথ রেটও বাড়বে, সার্ভিসের যদি বাড়ে ইন্ডাস্ট্রিরও বাড়বে। এটা স্বাভাবিক কথা। ইন্ডাস্ট্রির গ্রোথ রেট বাড়লে এটা শ্রমিক লাগবে, তার মানে সার্ভিসের গ্রোথ রেটটা বেড়ে যাবে। সে থেকে এই কথাগুলি হয়তো এখানে আবার বলেছে একই কথা, যে এগ্রিকালচারের সাথে অন্য যে দুইটা সেক্টর তাদের সাথে সম্পর্ক ছিল নেগেটিভ এবং উইক, আর ইন্ডাস্ট্রি এবং সার্ভিস এই দুইটার সেক্টরের সাথে সম্পর্ক পজিটিভ ছিল, কিন্তু এই স্ট্রেংথটা ছিল উইক, স্ট্রং ছিল না। আমরা পরের ইসে যাই। এখানে আসলে আমরা কতগুলো ম্যাট্রিক্স দিয়ে আমরা যে জিডিপির গ্রোথ রেট পাইলাম এগুলোকে একটু মাপবো, ভলাটাইলিটি মাপবো, অস্থিরতা মাপবো, যে কতটুকু অস্থির ছিল। ভলাটাইলিটি মানে হইল হঠাৎ করে বেড়ে যাওয়া, আবার হঠাৎ করে কমে যাওয়া। এগুলোকে আবার স্পাইকও বলে, স্পাইক, সায়েন্টিস্টরা বা ইকোনমিস্টরা স্পাইক বলে। তা আমরা প্রথম একটা প্যারামিটার নিই, ম্যাট্রিক্স নিই, এটা মিন আমরা সবাই বুঝি। তিনটা জিনিসের যোগ করে যা হয় যোগফলটাকে যদি 3 দিয়ে ভাগ করি গড় বের হয়ে যায়। তো এটা হইল গড় গ্রোথ রেট। এগ্রিকালচারের অনেক কম, ইন্ডাস্ট্রির অনেক বেশি, আর সার্ভিসও মোটামুটি বেশি। তা আমরা এটা এর আগেও আমরা দেখেছি। পরের যে ম্যাট্রিক্সটা, এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটু কঠিন, বুঝতে কঠিন, আসলে কঠিন না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এখানে এই গ্রাফটা দেখি, এই গ্রাফটা বা গ্রাফ বলতে পারি বা একটা ছবি বলতে পারি। এটা দেখেন একটা পিরামিডের মতো, এইটা হলো গড়। এই যে আমরা কিছুক্ষণ আগে গড় বললাম, এইটা হলো গড় ভ্যালু। এখন যেই ডেটাগুলো দিয়ে যোগ করে আবার ওই সংখ্যা দিয়ে ভাগ করে আমরা গড় বের করি, ওই ডেটাগুলো কতটুকু জায়গা নিয়ে ছড়িয়ে আছে। যত বেশি জায়গা নিয়ে ছড়াবে তত এটাকে বলা হয়, ওই ডেটাগুলো ডিসপারশন বেশি। এই ডিসপারশন মাপার জন্য আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাপি। তো ডিসপারশন আসলে এটা পজিটিভ না, এটা নেগেটিভ। আমরা চাই আমাদের যে ডেটাগুলো আসবে এগুলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম থাকুক, মানে এগুলো কম ছড়াক, এগুলা মিনের কাছাকাছি যত থাকবে আমার ডেটাগুলো তত ভালো, এই ডেটার বৈধতা ভালো, এবং সেখানে ওই যে বললাম ভলাটাইলিটিও কম। তো এই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেপেও আমরা ভলাটাইলিটি মাপতে পারি। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দেখা গেছে আমাদের ডেটাগুলোর এগ্রিকালচারের 1.35, ইন্ডাস্ট্রি 1.86। দেখুন ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগ্রিকালচারের চেয়ে বেশি, আর সার্ভিসের এগ্রিকালচারের চেয়ে কম, যাকে এখানে তবুও দেখা গেছে যে এগ্রিকালচারের ভলাটাইলিটি ইন্ডাস্ট্রির চেয়ে কম। পরের একটা ম্যাট্রিক্স কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আগে বলে রাখি, এটার ভ্যালু যত বেশি হবে ততই কিন্তু ভলাটাইলিটি বেশি। দেখেন এখানে এগ্রিকালচারের এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ভ্যালু হইল প্রায় 40-এর কাছাকাছি, ইন্ডাস্ট্রির এখানে 21-এর মতো, সার্ভিসের 20। তাহলে এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটার ভ্যালু আমরা কম পছন্দ করি। তাইলে এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি আমরা যারা গবেষণা করি, গবেষকরা আমরা সবসময় চাই যে আমাদের এই গবেষণায় এই সিভিটা কম আসুক। সিভি যত কম আসবে আমার এক্সপেরিমেন্ট বা গবেষণাটা ততই ভালো হয়েছে, সবাই বলবে। এখন সিভিটা কি, আমরা একটা ছোট গ্রাফ দেখি। সিভি সংজ্ঞা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন
ডিভাইডেড বাই মিন, মানে মিনের ভিতরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কতটুকু আছে, একটা মিনের কতটুকু অংশ হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা কিছুক্ষণ আগেই জানলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে একটা নেগেটিভ প্যারামিটার, আমরা ভেজালই বলতে পারি যে মিনের ভিতরে ভেজাল কতটুকু আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে যদি আমরা ভেজাল মনে করি, বা স্টাইলে মিনের ভিতরে যে ভেজালটা আছে, এই ভেজাল এবং মিনের রেশিও, এই রেশিওটাকে সিবি বলে, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। তার মানে সিবি যত বেশি হবে তত এটা ডাটাগুলো ভলাটাইল, মানে অস্থির বেশি, হঠাৎ করে বেড়ে যায় আবার হঠাৎ করে কমে যায়, ওখানে কোনো লাভ করার নিশ্চয়তা একটু কম থাকে। এখানে দেখেন এগ্রিকালচার একটু বেশি আছে, এগ্রিকালচার অনেক 40-এর কাছে আমরা আগে বলছি। তো মূলত আসলে এগ্রিকালচারের যে ডেটাগুলো মাঠ পর্যায় থেকে নেওয়া হয়েছে, তো এগুলো স্যাম্পলিং সঠিকভাবে করা হয়েছে কি না, করা হয়েছে, হয়তো তেমন সঠিকভাবে স্যাম্পলিংগুলো করা হয়নি। যদি স্যাম্পলিং ঠিকমতো করা হইতো বা অ্যানালাইসিসগুলো ঠিকমতো করা হইতো, তাইলে কিন্তু সিবি এত বড় আসতো না। সে যাক, আমরা মোটামুটি এই 3টা ম্যাট্রিক্স দিয়ে আমরা এই গ্রোথ রেটের ভলাটিলিটি আলোচনা করলাম। এখন আসুন আর একটা প্যারামিটার, এটা হলো ইনস্টেবিলিটি, স্থিতিশীল বলতে অস্থিতিশীল। ভলাটিলিটি মানে অস্থিতিশীল। এখন আমরা এখানে দেখব যে আমাদের যে গ্রোথ রেটগুলো এই দেখতেছি 3টা সেক্টরের, কোন সেক্টরটা অধিক স্থিতিশীল ছিল, কোন সেক্টরটা। দেখেন, এটা হলো ইন্ডাস্ট্রির, এটা হলো সার্ভিসের, এটা হলো এগ্রিকালচারের। এখন ওই এর আগে যেই ম্যাট্রিক্সগুলো আলোচনা করেছি, জাস্ট এইটা হলো বিপরীত। এখানে হইল যেই সেক্টরের এই ইনস্টেবিলিটি যে কোএফিশিয়েন্ট বলে যাই বলি, এটা কম থাকবে, সেটা হইল ভালো। এখানে দেখেন এগ্রিকালচার অনেক নিচে, তার মানে এগ্রিকালচারের যে গ্রোথ রেট এটা স্থিতিশীল, অধিক স্থিতিশীল অন্য 2টার সাথে। তারপরে সার্ভিস এবং শিল্প যেটা, এটা বেশি হাইলি আনস্টেবল বা ইনস্টেবল। ইন্ডাস্ট্রিটা, সার্ভিস হইল কি রিলেটিভলি মোর, এটা স্টেবল না, এটা আনস্টেবল হবে। আমি ভুল করেছি, দুঃখিত। আর এগ্রিকালচার হইল মডারেটলি স্টেবল, যাক স্টেবিলিটি আছে এগ্রিকালচারের যে গ্রোথ রেটে। যেহেতু এটার গ্রোথ রেটে স্টেবিলিটি আছে, এই জন্য এগ্রিকালচারে ইনভেস্ট করা লোকসান কম হবে, হয়তো লাভ কম হইতে পারে কিন্তু লোকসানটা কম হবে। আর একটা ম্যাট্রিক্স, এটা হলো কন্ডিশনাল ভ্যারিয়েন্স। কন্ডিশনাল ভ্যারিয়েন্স ওভার টাইম। এটা আসলে আমরা করি কি, কোনো একটা নির্দিষ্ট লেংথের সময়কে তার আগের কোনো একটা সময়ের সাথে আমরা কম্পেয়ার করি। কি কম্পেয়ার করি? ভ্যারিয়েন্স কম্পেয়ার করি। ভ্যারিয়েন্স, যে এটার যে গ্রোথ রেট আগে কীরকম ছিল আর এখন কীরকম। তো এই 2টা সময়, একটা হইল আগের আর একটা হইল এখনকার, এবং এগুলা গ্রোথ রেটের ভ্যারিয়েন্স আমরা দেখি আর কি। এখন দেখেন, এই যে এই ভ্যারিয়েন্স, কন্ডিশনাল ভ্যারিয়েন্স, এটা হলো এগ্রিকালচারের, এটা হলো ইন্ডাস্ট্রির, এটা হলো সার্ভিসের। এখানে মোটামুটি প্যাটার্ন একই রকম দেখা যায়, তবে ভালোভাবে লক্ষ্য যদি করি আমরা দেখতে পাবো এই যে উঁচুটা, এই যে উঁচুগুলা, এগুলাকে স্পাইক বলে। এই স্পাইক হলে ইন্ডাস্ট্রির বেশি। যেখানে এইরকম এই কন্ডিশনাল ভ্যারিয়েন্সে এখানে স্পাইক যেটার বেশি, সেটার ভলাটাইলিটি সম্ভাবনাও বেশি। এইটা একটা ব্যাপার। তো এখন এইটাকে আরও ভালো বোঝা যায় যদি আমরা আর্চ মডেলে যাই। আমরা আর্চ মডেলটা একটু বুঝবো। এখানে দেখেন, এটা হইল আর্চ মডেল। আর্চ মডেল পরে আসে, এর আগে আর একটা আছে রোলিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রোলিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো, এর আগে আমরা বুঝেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখন আমরা বুঝি রোলিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রোলিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো একটা লম্বা সময়কে আমরা তিন বছর করে যদি ভাগ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি,
বা 5 বছরের ভাগও করতে পারি, 5 বছর 5 বছর 5 বছর, তাইলে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনগুলো পাবো এগুলোকে বলা হয় রোলিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন রোলিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখেন এগ্রিকালচারের হলো 2.62, এটা আমি আপারটা রোলিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা একটা রেঞ্জ থাকে। যেমন দেখেন এগ্রিকালচারের 0.126 থেকে 2.629, আমরা আপার রেঞ্জটাই ধরি, এখানে দেখেন 2.629। ইন্ডাস্ট্রি দেখেন প্রায় দ্বিগুণ 2.296, আর শিল্পে আর এগ্রিকালচার মোটামুটি কাছাকাছি। এখন যেই সেক্টরের রোলিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে সেই সেক্টর তত ভলেটাইল, মানে তত অস্থির, এটার গ্রোথ রেটের কোনো পারসিস্টেন্স নাই, কম আর কি। এরপরে আরেকটা প্যারামিটার, এটা হলো বেটা কোএফিসিয়েন্ট। বেটা কোএফিসিয়েন্ট এটাও আমরা এই ভলাটিলিটি মাপি। ভলাটিলিটি মাপি কীরকম, যে আমাদের যে ওভারঅল ইকোনমিক কন্ডিশন বা ওভারঅল ইকোনমিক যে গ্রোথ, ওইটাকে একটা বেঞ্চ মার্ক ধরে তারপরে আমরা দেখি যে কোন সেক্টরের এই কোএফিসিয়েন্ট কতটুকু বা ভলাটিলিটি কীরকম। যে আগের ডেটাগুলো বা আগের ইকোনমিক কন্ডিশন যেরকম ভলাটাইল ছিল, বর্তমানে যে ভলাটিলিটি এটা আগের তুলনায় কেমন। তো এটা যদি আমরা করি, আমাদের যে ডেটাগুলো আমরা দেখিয়েছি এর আগে, তাহলে দেখা যায় এগ্রিকালচারের বেটা কোএফিসিয়েন্ট এটা হলো 0.65, ইন্ডাস্ট্রির হলো 1.76, সার্ভিসের হলো 0.73। দেখেন ইন্ডাস্ট্রির কিন্তু অনেক বেশি, তার মানে এটা হলো অস্থির, এটার ইনস্টেবিলিটি বেশি বা স্টেবল না, এটার গ্রোথ রেট স্টেবল না। এগ্রিকালচারের গ্রোথ রেট এখানে দেখা গেছে সব চাইতে বেশি স্টেবল এগ্রিকালচারের, এই যে বেটা কোএফিসিয়েন্ট তাই বলতেছে। সার্ভিসটাও ভালো। পরের যে ম্যাট্রিক্সটা আমি একটু স্পিডে যাচ্ছি, আর্চ মডেল কোএফিসিয়েন্ট। আর্চ মডেল কোএফিসিয়েন্ট হইল যে আমাদের এর আগে একটা দুর্যোগ গেছে, ফর এক্সাম্পল একটা দুর্যোগ গেছে, ভবিষ্যতে এই দুর্যোগের ইম্প্যাক্টটা কীরকম হবে, কতদিন থাকবে। আর্চ মডেল কোএফিসিয়েন্ট এইটা ভবিষ্যতের অল্প সময়ের জন্য ভলাটিলিটি পাবে, শর্ট টার্ম ভলাটিলিটি। আমরা যে 2 বছর 3 বছর ভিতরে ইম্প্যাক্টটা কীরকম হবে, শর্ট টাইমের জন্য, যে অতীতের একটা দুর্যোগের বা রিস্কের ইম্প্যাক্ট ফোরকাস্টিং করা, ইম্প্যাক্টটাকে পূর্বাভাস দেওয়া যে কীরকম ইম্প্যাক্টটা হবে। এই জন্য একটা বেঞ্চমার্ক ধরা হয়, এই বেঞ্চমার্কে এটাকে বলা হয় কনস্ট্যান্ট আর্চ মডেল কোএফিসিয়েন্ট। আর এটা হইল বর্তমানকার বা ওই যে ভবিষ্যতের যে কোএফিসিয়েন্ট, এটা যে আমাদের যে ইম্প্যাক্টটা কীরকম হবে। তো আমরা এই যে বেঞ্চমার্ক যেটা, এটাকে আমরা আপাতত অ্যাভয়েড করি, আমরা দেখি এইটা হলো আর্চ মডেল কোএফিসিয়েন্ট। এগ্রিকালচারে দেখেন 0.039 মানে 0.04। ইন্ডাস্ট্রি হলো দেখেন কত গুণ বেশি, 318, প্রায় 5 গুণ বেশি, 0.18। আর সার্ভিসের 0.0, সার্ভিসটা অনেক ভালো। এখন এখানেও দেখা যায় যে ইন্ডাস্ট্রি ইজ মোর ভলাটাইল দেন এগ্রিকালচার। দ্য গ্রোথ অফ দ্য ইন্ডাস্ট্রি, জিডিপি গ্রোথ রেট যেটা, এটার ভলাটাইলিটি অনেক বেশি এগ্রিকালচারের চাইতে। আর পরের যেটা আছে এটা হলো গার্স মডেল কোএফিসিয়েন্ট। গার্স মডেল আর্চ মডেল একই, এইটা হলো শর্ট টার্মের জন্য, এটা হলো গার্স মডেল হলো লং টার্মের জন্য। যে অতীতে একটা দুর্যোগ গেছে, এই দুর্যোগের ইম্প্যাক্টটা ভবিষ্যতে এই 15 বছর 20 বছর ধরে ইম্প্যাক্টটা কীরকম হবে, এইটা মাপে এই প্যারামিটার দিয়ে, মানে এই ম্যাট্রিক্স দিয়ে। এই দেখেন এখানে আমরা এই যে বেঞ্চমার্কটা বাদ দিই, এই যদি এই কোএফিসিয়েন্টটা যদি দেখি, এটা হলো 0.03, ইন্ডাস্ট্রি 0.18, আর ইয়ে হইল 0.1। এখন এখানেও দেখা যায় গার্স মডেলও এই আসলে এখানে গার্স মডেল এবং এই যে আর্চ মডেল প্রায় একই রকম কাছাকাছি আসছে আর কি,
মোটামুটি কাছাকাছি আসছে 9.3। সে যাক, এখন এখানে আর্টস মডেল বলি, আর্টস মডেল বলি, এই কোফিশিয়েন্টগুলো দেখা যায় ইন্ডাস্ট্রির খুব বেশি, এগ্রিকালচারের এই কোফিশিয়েন্টগুলো কম। তার মানে হলো যে এগ্রিকালচারের যে জিডিপির গ্রোথ রেট, এটা অন্য সেক্টরের মানে বিশেষ করে ইন্ডাস্ট্রির সাথে অনেক পারসিস্টেন্ট। তো এই কারণে লাভ যদি কিছু কম হয়, এখানে রিস্ক কম, এখানে আমরা বিনিয়োগ করতে পারি এবং এই খাতে সরকারের বাজেটও বাড়ানো উচিত। আমরা আমাদের আলোচনা আজকে শেষ করলাম। আগামীতে আমরা এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব, হাউ টু ওভারকাম ইনস্টেবিলিটি ইন এগ্রিকালচারাল জিডিপি। আমরা ইন্ডাস্ট্রি এবং সার্ভিস এই দুটো আলোচনা করব না, আমরা এগ্রিকালচারটা আলোচনা করব। আর আমি একটু বলেই রাখি যে আমি আসলে কৃষি নিয়েই আলোচনা করব। তো কৃষি নিয়ে আলোচনা করার জন্য আগে জিডিপিটা আমরা বুঝলাম, কৃষির জিডিপির নেচার কীরকম, গ্রোথ রেট কীরকম, এবং ভবিষ্যতে যদি আমরা এই ফ্যাক্টরগুলো আলোচনা করি তাহলে আমরা বুঝবো যে আসলে কৃষি জিডিপি কীভাবে বাড়ানো যাবে, কৃষিটাকে আরও কীভাবে টেকসই করা যাবে, এগুলো আমরা সহজেই অনুমান করতে পারবো বা বুঝতে পারবো। তো আজকের আলোচনা এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।